শহরের কোলাহল থেকে অনেকটা দূরে সবুজ ক্ষেত আর মাটির রাস্তা দিয়ে ঘেরা শান্ত গ্রামটির নাম রূপপুর। কিন্তু রূপপুরের সেই শান্ত রূপ এখন আর নেই, কারণ কিছুদিন ধরেই গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছে। রাতে যখন গ্রামের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, কোনো গোয়াল ঘরে গরু ছাগল টিকতে পারে না, যেন কোনো অদৃশ্য শক্তি এসে তাদের তুলে নিয়ে যাচ্ছে। প্রথমে কিছু গরু ছাগল হারালেও এখন তা প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গ্রামের দরিদ্র মানুষেরা, যাদের জীবিকার একমাত্র উপার্জন গরু ছাগল সর্বস্ব হারিয়ে আজ মহাবিপদের মধ্যে পড়েছে। কে বা কারা এই কাজ করছে তা কেউ জানে না। এই রহস্যের কোনো কিনারা করতে না পেরে পুরো গ্রাম এক অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিনের আলোয় সবই স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এক চাপা ভয় কাজ করতে থাকে। রাত যত গভীর হয়, রূপপুরের মানুষের ভয়ও তত বাড়তে থাকে। সবাইকে ডেকেছি কারণ আপনারা জানেন গ্রামে কি হচ্ছে। দিন দিন আমাদের পশু পাখি সব হারিয়ে যাচ্ছে। যদি এটার একটা সমাধান না হয় তাহলে আমাদের গ্রামটাই ধ্বংস হয়ে যাবে। প্রধান মশাই, আমার গরুটা ছিল, ওইটাকে বিক্রি করে আমার মেয়ের বিয়ে দিতে চেয়েছিলাম। এখন তো সেটাও নেই। এখন আমার মেয়ের বিয়েটা কিভাবে দেব? আমরা কি এইভাবেই ঘরে বসে থাকবো? কোনো অশুভ শক্তি আমাদের গ্রামের উপর ভর করেছে? না, আমরা বসে থাকবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে গ্রামের কয়েকজন যুবক মিলে রাতের বেলায় পাহারা দেবে। বল্টু, রবি, তোরা কয়েকজন এই দায়িত্ব নিবি। প্রতি রাতে পালা করে পাহারা দিতে থাকবি। আমরা প্রস্তুত আছি। আমরা রাতের বেলায় পাহারা দেব আর দেখব কারা এই কাজ করছে। সাবধানে থাকবি। এটা কোনো চোর ডাকাতের কাজ নয়। এর পেছনে অন্য কোনো রহস্য আছে। রাত প্রায় 2টো বাজতে চলল, কিন্তু কিছুই তো চোখে পড়ছে না। এই শান্ত ভাবটা কিন্তু ভালো লাগছে না, যেন ঝড়ের আগের মুহূর্ত। আরে ভয় পাস নেই, আমরা সবাই একসঙ্গে আছি। তারা গ্রামের উত্তর দিকে এগোতে থাকে। চারপাশে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ তারা একটি অদ্ভুত শব্দ শুনতে থাকে। শব্দটা অনেকটা পশুর চিৎকারের মতো, কিন্তু তা সাধারণ কোনো পশু নয়। শুনলি কিসের শব্দ রে? চুপ, মনে হচ্ছে উত্তর দিকের শ্মশানের দিক থেকে আসছে। চল 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 দেখি। তারা শব্দটা অনুসরণ করে আরো কিছুটা এগোতেই শব্দটা থেমে গেল। চারপাশের নীরবতা যেন আরো গাঢ় হয়ে গেল। ভয়ে তাদের শরীর কাঁটা দিয়ে উঠল।
কিন্তু তারা কিছুই দেখতে পেল না। ঠিক তখনই দক্ষিণ দিক থেকে কি হলো রে? একটা তীক্ষ্ণ আর্তনাদ ভেসে এলো। একটা গরু ওটা দেখছি তো না। কানাই দাদার গলা রে। তারা দ্রুত শব্দ অনুসরণ করে দক্ষিণ দিকে দৌড়াতে শুরু করল। পেছনে পেছনে গ্রামের আরো কিছু মানুষ টর্চ হাতে ছুটল তাদের সাথে। কি হলো রে? একটা গরুও দেখছি না, শুধু রক্তের দাগ। রক্তের দাগটা দেখ, এটা যেন কোনো জন্তু নয়, মনে হচ্ছে অন্য কেউ এই কাজটা করেছে। সবাই নির্বাক হয়ে রক্তের দিকে তাকিয়ে রইল। রাতের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। সবার মুখে একটাই প্রশ্ন, কারা এই কাজ করছে, কেন করছে? কিন্তু কিভাবে? আমরা তো রাতের পর রাত পাহারা দিচ্ছি, তবুও তো কিছু দেখতে পাচ্ছি না। আমার মাথায় একটা উপায় এসেছে। আমি একজনকে চিনি, তিনি 5 গ্রাম দূরে থাকেন। নাম তার জীবন সাধু। তিনি এই ধরনের অলৌকিক বিষয় নিয়েই কাজ করেন। হ্যাঁ, তার হাত থেকে ভূত, প্রেত, দৈত্য, দানব কেউ রেহাই পায় না। আমরা তার কাছে যাব, তোরা দুজনে তার কাছে যাবি। সব কিছু খুলে বলে আমাদের গ্রামে আসার জন্য অনুরোধ করবি। ঠিক আছে প্রধান মশাই, আমরা এখনই রওনা দিচ্ছি। পল্টু আর রবি গ্রাম প্রধানের কথা মতো রওনা হওয়ার প্রস্তুতি নিতে শুরু করল। গ্রামবাসী সবার মনে একটা নতুন আশার আলো জ্বেলে উঠল। তোমরা নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। আমি আজ রাতে জানার চেষ্টা করব কে তোমাদের গ্রামে এসব করছে। আপনি একাই যাবেন? পরদিন সকালে জীবন সাধু রূপপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। গ্রামের পথে একটি নদী পড়ল। সাধু নৌকায় উঠলেন। মাঝি নৌকা বাইতে শুরু করলেন। নৌকা যখন মাঝ নদীতে গিয়ে পৌঁছাল, দিনের আলো মিলিয়ে গিয়ে চারদিকে অন্ধকারে ঢেকে গেল। যেন কেউ একটি বিশাল কালো পর্দা টেনে দিয়েছে। কোথাও কোনো মেঘ দেখা গেল না। প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়ে গেল। নৌকা প্রচণ্ড ঝড়ে দুলতে লাগল। সাধু বুঝতে পারলেন এটা কোনো সাধারণ ঝড় নয়, এটা সেই অশুভ শক্তি যে তাকে রূপপুর গ্রামে যেতে বাধা দিচ্ছে। তিনি আকাশের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললেন, সাহস থাকলে সামনে এসে মোকাবেলা কর, লুকিয়ে এভাবে আক্রমণ করিস না। কোনো ছোটখাটো প্রেত বা পিশাচের এতটা স্পর্ধা নেই আমার ধ্যান ধ্বংস করবে। এ নিশ্চয় বড় কোনো শক্তি। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে কোনো মূল্যেই
তিনি রূপপুর গ্রামের সমস্যার সমাধান করবেন। রাতে জীবন সাধু তার জাদুমন্ত্র দিয়ে নিজেকে একটি গরুর রূপ দিলেন এবং গোয়াল করে অপেক্ষা করতে লাগলেন। রাত আস্তে আস্তে গভীর হল, চারদিকে শান্ত। হঠাৎ একটি লম্বা কালো মূর্তি ধীরে ধীরে গোয়ালের দিকে এগিয়ে আসতে লাগলো। তার মাথায় শিং, পরনে কালো পোশাক। সেই অবয়বটি গরুর শরীরে হাত দিল। অমনি জীবন সাধু তার আসল রূপে ফিরে এলেন। সে সঙ্গে সঙ্গে একটি আগুনের তীর সাধুর দিকে ছুড়ে মারল, কিন্তু জীবন সাধু হাতের ইশারায় সেই তীর মাঝ আকাশেই থামিয়ে দিলেন। এবার সে আগুনের গোলা ছুড়ে মারতে লাগলো, কিন্তু সেগুলোকে বাতাসেই মিলিয়ে দিলেন জীবন সাধু। এরপর জীবন সাধু মন্ত্র পড়ে সেই কালো অবয়বকে ঘিরে ফেললেন আগুনের রশি দিয়ে। এবার বল, কেন তুই এই নিরীহ গ্রামের ক্ষতি করছিস? কেন তাদের পশু পাখি চুরি করছিস? আরো শক্তিশালী হওয়ার জন্য আমি প্রতি রাতে এই গ্রামে আসছিলাম, কারণ 100টি পশু বলি দেওয়া হলে তারপর আমি একটা কুমারী মেয়েকে বলি দিতাম। সেটির পর আমি অনেক শক্তিশালী হয়ে যেতাম। তুই কি জানিস না এ ধরনের কর্মের ফল কত খারাপ হয়? তোর এই শক্তি অর্জনের চেষ্টা কোনোদিন সফল হবে না। আমার শক্তি অর্জন করার জন্য যা প্রয়োজন আমি সেটাই করব, তুই আমাকে আটকাতে পারবি না। এরপর জীবন সাধু মন্ত্র পড়তে শুরু করলেন। এরপর তার মন্ত্র দিয়ে সেই কালো অবয়বকে ক্ষুদ্র আকারে বানিয়ে ফেললেন। তারপর একটি কাচের বোতলে প্রবেশ করালো। মুহূর্তেই সেই শয়তানের হাসি কোথায় যেন মিলিয়ে গেল। তার শরীরটা যেন বাতাসে মিলিয়ে গেছে। পরদিন সকালে জীবন সাধু রূপপুর গ্রাম থেকে বিদায় নেবেন। যে অশুভ শক্তি এই গ্রামের ক্ষতি করছিল আমি তাকে আটকে ফেলেছি। এবার আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। সবার থেকে বিদায় নিয়ে জীবন সাধু তার কুটিরের উদ্দেশ্যে রওনা দিলেন। নদী পার হওয়ার সময় তিনি সেই বোতলটি বের করলেন। বোতলের ভিতর তখনও সেই শয়তানকে দেখা যাচ্ছিল। সে মৃদু হেসে বোতলটিকে ছুঁড়ে মারলেন নদীর মাঝে।